ইরানের রাজধানী তেহরান এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পানি সংকটের মুখে। দীর্ঘমেয়াদী খরা ও অস্বাভাবিক তাপমাত্রার কারণে শহরের প্রধান জলাধারগুলো প্রায় শুকিয়ে গেছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, আগামী 2 সপ্তাহের মধ্যে তেহরানবাসী সম্পূর্ণ পানি শূন্য অবস্থায় পড়তে পারে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA এবং কাতার ভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর অন্যতম প্রধান পানির উৎস আমির কবির বাঁধে এখন ধারণ ক্ষমতার মাত্র 8% পানি অবশিষ্ট আছে। বাঁধে বর্তমানে যে পরিমাণ পানি রয়েছে প্রায় 1,40,00,000 ঘনমিটার, তা দিয়ে সর্বোচ্চ 2 সপ্তাহ পর্যন্ত পানির সরবরাহ বজায় রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন তেহরান পানি কর্তৃপক্ষের পরিচালক বেহজাদ পারসা। তেহরান প্রদেশের পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 1 শতাব্দীর মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আল বোর্জ পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত এই শহরটির জনসংখ্যা 1 কোটিরও বেশি। এখানকার নদীগুলো বেশিরভাগই ওই পর্বত থেকেই উৎসারিত হয়ে শহরের বিভিন্ন জলাধারে পানি সরবরাহ করে। কিন্তু চলতি বছর প্রায় কোনো বৃষ্টি হয়নি, ফলে শহরের 5টি প্রধান বাঁধের প্রায় সবগুলোই পানি শূন্য হয়ে পড়েছে। গত বছর একই সময় আমির কবির বাঁধে 8,60,00,000 ঘনমিটার পানি ছিল, অথচ এখন তা নেমে এসেছে 10 ভাগেরও কমে। পারসা বলেন, তেহরান অঞ্চলে এ বছর কার্যত বৃষ্টি হয়নি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসগুলো একের পর এক শুকিয়ে যাচ্ছে। এখন পানি সরবরাহ সীমিত রাখার বিকল্প নেই। ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানীতে প্রতিদিন প্রায় 30 লাখ ঘনমিটার পানি ব্যবহার করা হয়। সংকট মোকাবেলায় গত কয়েকদিনে কর্তৃপক্ষ কিছু এলাকায় সরবরাহ বন্ধ রেখেছে এবং পানি ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। শহরের অনেক এলাকায় দিনে কয়েক ঘন্টা পানি ও বিদ্যুৎ দুইই বন্ধ থাকছে। গত জুলাই ও আগস্ট মাসে চরম গরম ও পানির সংকটের কারণে সরকার জরুরি অবস্থা জারি করে এবং 2 দিন সরকারি ছুটি ঘোষণা করেছিল। ওই সময় তেহরানে তাপমাত্রা 40 ডিগ্রির বেশি ছিল, কিছু এলাকায় তা 50 ডিগ্রিতেও পৌঁছায়। তখনই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছিলেন যে পানির সংকট এখন দেখছি এটি কেবল শুরু মাত্র, পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ইরানের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের শুষ্ক প্রদেশগুলোতে পানির অভাব বহুদিনের সমস্যা হলেও এবার তার রাজধানী পর্যন্ত ছড়িয়ে পড়েছে। খারাপ পানি ব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানির অতি ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই সংকট ভয়াবহ রূপ নিয়েছে। একই সঙ্গে প্রতিবেশী ইরাকেও দেখা দিয়েছে গত 3 দশকের সবচেয়ে বড় খরা। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানির স্তর 27% পর্যন্ত নেমে গিয়েছে, ফলে দেশটির দক্ষিণাঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। তেহরান এখন প্রতিদিন নতুনভাবে টিকে থাকার লড়াই করছে। শহরের মানুষ বোতলজাত পানি মজুত করছে, স্কুল ও অফিসে পানির ব্যবহার সীমিত করা হয়েছে, আর সরকারি কর্মকর্তারা পানি ব্যবহারের সংযমের আহ্বান জানাচ্ছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সমাধান খরার নয়, বরং ইরানের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার ব্যর্থতার মধ্যেই লুকিয়ে আছে। বিশ্বে প্রথম উড়ন্ত গাড়ি উৎপাদন কারখানা চালুর পথে চীন। দেশটির বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং তাদের উড়ন্ত গাড়ি বিভাগে আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করতে যাচ্ছে। চীন ভিত্তিক সংবাদ মাধ্যম CMGA তথ্য নিশ্চিত করেছে। কুয়াংতং প্রদেশের রাজধানী কুয়াংচৌয়ের কুয়াংপু জেলার কারখানাটি নির্মাণ করা হয়েছে। বিশাল এই স্থাপনাটি প্রায় 1,20,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং সম্পূর্ণ প্রস্তুত হলে বছরে 10,000 উড়ন্ত গাড়ি উৎপাদনের সক্ষমতা থাকবে। এক্সপেং জানায়, উৎপাদন শুরুর আগেই তারা 5,000 উড়ন্ত গাড়ির অর্ডার পেয়েছে। নির্মাণাধীন গাড়িগুলোতে অটোমেটিক ও ম্যানুয়াল উভয় ধরনের ফ্লাইট কন্ট্রোল ব্যবস্থা থাকবে। উন্নত অটোমেটিক ফ্লাইট মোড যাত্রাপথ অনুযায়ী স্মার্ট রুট পরিকল্পনা করতে পারবে। পাশাপাশি গাড়িগুলোতে থাকবে 1 ক্লিকে উড্ডয়ন ও অবতরণ করার সুবিধা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে উড়ন্ত গাড়ি বাণিজ্যিকভাবে উৎপাদনকারী প্রথম দেশ হিসেবে চীন নতুন যুগের যাতায়াত প্রযুক্তির দ্বার উন্মোচন করবে। পাল্টে যাচ্ছে সৌদি আরব। এবার গুরুত্ব দেওয়া হচ্ছে সঙ্গীত শিক্ষায়। সৌদি আরবের শিক্ষা ব্যবস্থায় চলমান রূপান্তরের অংশ হিসেবে সঙ্গীত শিক্ষাকে বিদ্যালয় পর্যায়ে যুক্ত করতে সরকার নিয়েছে নতুন উদ্যোগ। এবার আরো 17,000 নারী শিক্ষক পাচ্ছেন সঙ্গীত শিক্ষার পেশাগত প্রশিক্ষণ, যা দেশটির শিল্প সংস্কৃতির বিকাশ এবং শিক্ষায় বৈচিত্র্য আনার লক্ষ্যে বৃহৎ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সৌদি আরবে শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সঙ্গীত শিক্ষার এই প্রকল্পের সূচনা হয় 2022 সালের শেষের দিকে মিউজিক কমিশন এর তত্ত্বাবধানে। প্রথম ধাপে সরকারি ও বেসরকারি কিন্ডারগার্টেনের 12,000-এরও বেশি নারী শিক্ষক এই প্রশিক্ষণ নেন। দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ এখন শুরু হয়েছে, যা একেবারে বৃহত্তর পরিসরে। এবার যুক্ত হচ্ছে আরো 17,000 নারী। এই প্রশিক্ষণের উদ্দেশ্য শুধু সঙ্গীত শেখানো নয়, শিশুদের ছোটবেলা থেকে সুর, তাল, লয়, বাদ্যযন্ত্র এবং স্থানীয় সঙ্গীত ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। এটি সৌদি সরকারের দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক দক্ষতা উন্নয়ন কৌশলের অংশ, যেখানে শিল্পকে ধীরে ধীরে মূল শিক্ষাক্রমের সঙ্গে একীভূত করা হচ্ছে। গালফ নিউজ জানায়, সৌদি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় মনে করে সঙ্গীত শিক্ষাকে বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করলে শিশুদের মনন ও সৃজনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গান, বাদ্যযন্ত্র, সুর, তাল এবং স্থানীয় লোকসঙ্গীত শেখানোর বিষয়গুলো এই প্রশিক্ষণের মূল অংশ। 2023 সালের ফেব্রুয়ারিতে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্রতিষ্ঠা করে আর্টস কলেজ, যেখানে সঙ্গীত, নাটক, চিত্রকলা ও অন্যান্য শিল্প বিষয়ে গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়েছে। নতুন প্রতিভাদের জন্য এটি সৌদির শিল্প উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই সাংস্কৃতিক রূপান্তরের সূত্রপাত আরও আগে 2020 সালে মিউজিক কমিশন গঠনের মধ্য দিয়ে। কমিশনের দায়িত্ব ছিল দেশের সঙ্গীত খাতের বিকাশ তদারকি করা এবং সঙ্গীত শিক্ষাকে একটি গ্রহণযোগ্য ও প্রতিষ্ঠিত খাত হিসেবে গড়ে তোলা। এরপর থেকেই সৌদি সমাজে ব্যাপক পরিবর্তন আসে। এখন নিয়মিত আয়োজন হচ্ছে কনসার্ট, চলচ্চিত্র প্রদর্শনী, নাটোৎসব এবং আরো নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, যা একসময় দেশে নিষিদ্ধ ছিল। নতুন প্রশিক্ষণপ্রাপ্ত নারী সঙ্গীত শিক্ষকরা দেশের শিশু শিক্ষার স্তরে নেতৃত্ব দেবেন। তারা শিক্ষার্থীদের শেখাবেন গান, বাদ্যযন্ত্র, লোকসঙ্গীত এবং মৌলিক সঙ্গীত তত্ত্ব, যা শিশুদের সৃজনশীলতা, আবেগ, জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে। একই সঙ্গে এই উদ্যোগ সৌদির নারীদের শিল্প সংস্কৃতির অগ্রভাগে এনে তাদের নেতৃত্ব আরও শক্তিশালী করেছে। এই প্রকল্প সৌদির শিক্ষা ব্যবস্থার ভেতরে একটি সাংস্কৃতিক বিপ্লবের প্রতীক, যেখানে জ্ঞানের সঙ্গে যুক্ত হচ্ছে সৃজনশীলতা, শিল্পগুণ এবং আধুনিকতার নতুন দিগন্ত। ভারতের রাজধানী দিল্লি এখন শুধু পরিবেশগত সংকটের মুখোমুখি নয়, এটি একটি গুরুতর জনস্বাস্থ্য জরুরি অবস্থা। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ (GBD) এর বিশ্লেষণ অনুযায়ী 2023 সালে দিল্লিতে মোট মৃত্যুর প্রায় 15% বায়ু দূষণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। অর্থাৎ প্রতি 7টি মৃত্যুর মধ্যে একটির জন্য দায়ী দীর্ঘমেয়াদী সূক্ষ্ম ধূলিকণার সংস্পর্শ। ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের তথ্য বিশ্লেষণ করে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার জানিয়েছে, 2023 সালে দিল্লিতে প্রায় 17,188 জনের মৃত্যু দূষণের সঙ্গে যুক্ত ছিল। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় এই ফলাফলের সঙ্গে একমত নয়। তারা দাবি করেছে, বায়ু দূষণের সঙ্গে মৃত্যুর সরাসরি প্রমাণ নেই এবং এটিকে অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে মিলিত একটি কারণ হিসেবে দেখছে। তবে গবেষক ডক্টর মনোজ কুমার এই অবস্থানের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, বায়ু দূষণকে আর শুধু পরিবেশগত সমস্যা হিসেবে দেখা যাবে না, এটি এখন জনস্বাস্থ্য জরুরি অবস্থা। ডক্টর কুমার ব্যাখ্যা করেন, সূক্ষ্ম ধূলিকণা শুধুমাত্র ফুসফুসে সীমাবদ্ধ থাকে না। নিঃশ্বাসের মাধ্যমে এগুলো ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্ত প্রবাহে মিশে যায়। সময়ের সঙ্গে সঙ্গে ধূলিকণার জমা হৃৎপিণ্ড ও মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। ফলস্বরূপ স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পায়। চরম উদ্বেগের বিষয় হলো, বিভিন্ন বায়ু মান ব্যবস্থাপনা পরিকল্পনার পরেও দিল্লির দূষণজনিত মৃত্যু কমার বদলে বেড়েছে। জিবিডি বিশ্লেষণ অনুযায়ী 2018 সালে দূষণজনিত মৃত্যু ছিল 15,786, যা 2023 সালে বেড়ে দাঁড়িয়েছে 17,188-এ। এই দূষণ এখন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরলের চেয়েও বড় মারাত্মক কারণ হিসেবে ধরা পড়ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দিল্লির দূষণ শুধু শীতকালে সীমাবদ্ধ নয়। ডক্টর কুমার বলেন, মানুষ সাধারণত মনে করেন দূষণ কেবল শীতের কুয়াশার সঙ্গে যুক্ত, কিন্তু ক্ষতিকর কণার সংস্পর্শে মানুষ সারা বছরই থাকে। বাতাসের গতি কমলে দূষণ দৃশ্যমান হয় মাত্র। তিনি আরো বলেন, জনসচেতনতা গুরুত্বপূর্ণ হলেও স্থায়ী উন্নতির জন্য দৃঢ় সরকারি নিয়ন্ত্রণ এবং ধারাবাহিক বাস্তবায়ন অপরিহার্য। গবেষকরা মনে করিয়ে দেন, দিল্লির প্রায় অর্ধেক দূষণ আসে কেবল যানবাহন থেকে।
এই গবেষণার ফলাফল মূলত একটি সতর্কবার্তা। দিল্লির নাগরিকদের জীবন নিরাপদ রাখতে সতর্কতা নীতি পরিবর্তন এবং দূষণ নিয়ন্ত্রণে অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।